আমার কাছে মনে হচ্ছে যে ওয়ারটা যেটা আমি বলেছিলাম যে হাইব্রিড ওয়ার বলেন, তারপরে একটা অ্যাসিমেট্রিক বলেন, এখন কিন্তু এটা ইকোনমিক ওয়ারফেয়ারের দিকে টার্ন নিচ্ছে এবং সেই ওয়ারফেয়ারের নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ইরানের হাতে। অধ্যাপক রানা, আপনার কাছে পর্যায়ে আসি। একটা পর্যায়ে শুরুতে বলা হচ্ছিল যে ইরান যদি যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে পারে সেটাই তাদের জন্য বিজয়। সেই দিক থেকে চিন্তা করলে এখন যে অবস্থায় আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই বারবার বলছে যে কোনো না কোনো ভাবে একটা চুক্তিতে আসা যায় কিনা, ইরানের তরফ থেকে বারবার সেটা অস্বীকার করা হচ্ছে, ইরান কি একরকম ভাবে এই যুদ্ধে এগিয়ে আছে? একদম আপনার প্রাইমারি লেভেলে যদি আমরা থিঙ্কিং করি তাহলে এটাই এখন ধরে নিতে হবে, কারণ যেহেতু কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তারা যখন যুদ্ধটা শুরু করে তখন কিন্তু আমরা এই মেসেজটাই কনভে করা হয়েছে যে উইদিন 7 days এই যুদ্ধ সমাপ্ত হবে এবং তারা বিজয়ের পতাকা উড়াবে, অর্থাৎ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলছি। তো বাস্তবতা যেহেতু সেটা ঘটেনি, কাজেই আপনি ইরানকে এগিয়ে রাখতে পারেন। বাট আমি যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে এই যুদ্ধটা মূলত রাহিদ ভাই ইতিমধ্যেই বলেছেন, এখনকার যে যুদ্ধের শেপ, যুদ্ধের যে প্যাটার্ন বা ওয়ার ট্যাকটিক যেগুলো আমরা দেখি, এগুলোর সাথে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা হিউম্যান বিইং হিসাবে যে 1919 কিংবা হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ওয়ারগুলো পৃথিবীর মানুষ দেখেছে, সেই ওয়ারের বা সেই কনভেনশনাল কিংবা ট্রেডিশনাল ওয়ারের মতো কিনা এই ওয়ার। এই ওয়ার যেহেতু সেরকম না, এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করছি সবাই। কেউ বলছে এটাকে যে এটা শুরু হয়েছিল হয়তো হাইব্রিড ওয়ার দিয়ে, কিন্তু পরে এখন আমরা বলছি যে ইরান যেটা করছে এটাকে অ্যাসিমেট্রিক ওয়ার বলছি আমরা। সব ঠিক আছে এবং এখানে সফট পাওয়ার ব্যবহৃত হচ্ছে হার্ড পাওয়ারের থেকে। বাট মূল কথা হচ্ছে যে ইরান এই যুদ্ধটাকে কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি যে আমেরিকা যেভাবে চাইছে যে খুব কম সময়ে, অর্থাৎ যেটা সে ইরাকে করেছে, যেটা সে আপনার গাদ্দাফির বেলায় হয়েছে লিবিয়াতে, ঠিক এরকম যদি তার প্রিপারেশন নিয়ে সেটা শুরু করে থাকে তাহলে সেটা সে ভুল করেছে। এই কথাগুলোই আমাদের আলোচনায় বহুবার এসেছে এবং এখনো আমরা বলছি যে ইরান এই যুদ্ধের সব থেকে বেশি যে জায়গাটাকে তারা এমফাসাইজ করছে সেটা হচ্ছে তারা ট্রেডিশনাল ওয়ারের মধ্যে নেই এবং ট্রেডিশনাল ওয়ারের মধ্যে না থাকার কারণে তারা ধরেন যুদ্ধের যে কৌশল, অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি যে এই রণাঙ্গনে এখন আপনার যে প্রশ্ন, টিকে থাকাটাই হচ্ছে গিয়ে বিজয়। এবং ইরান কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে গত হয়েছে 1 মাস এই যুদ্ধ, এবং সে কিন্তু শুধু যে টিকে আছে সেটা নয়। কারণ হচ্ছে আমরা যখন প্রথম এই যুদ্ধ শুরু হয় আমরা অনেক গল্প শুনেছি বাংলাদেশে, বিশেষ করে যারা, আমি উইথ রেসপেক্টই বলতেছি, বাংলাদেশের যারা আলোচক, আমরা যারা আলোচনা করি, যারা বিশ্লেষণ করি, যারা সমরাষ্ট্রবিদ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এটাকে এক ধরনের স্যাটায়ার করেছেন যে ইরান কি যুদ্ধ করবে। এবং গত বছরও যখন জুন বা জুলাই মাসে 12 দিন যুদ্ধ হয় তখনও কিন্তু একই কথা বলেছে। কিন্তু আমরা যেটা দেখছি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে ইরান তো সার্ভাইভ করছে, এবং এবারে যেটা হয়েছে ইরান শুধু সার্ভাইভ করছে না, আপনার প্রথমে বলা হয়েছে যে আয়রন ডোম কিছু করা যায় না, আপনার পেট্রিয়ট কিছু করা যায় না, থার্ড কিছু করা যায় না, তারপরে হচ্ছে গিয়ে জিএমডির কিছুই করা যায় না, আমি অর্থাৎ আকাশ প্রতিরক্ষার কথা বলছি। কিন্তু আমরা দেখলাম গত 1 মাসে এই সবগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে ইরান, এবং এটাই ফ্যাক্ট। এখন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা ইসরায়েলের প্রেসিডেন্ট, ওনারা দুজন কি বলছেন সেটা আমাদের বিশ্বাস করারও বিষয় না, এবং এটা আমরা মনে করি যে এখন প্রাসঙ্গিক কন্টেন্টও না। কারণ উনি বলেছেন 7 দিনে শেষ হবে, আবার কখনো বলছেন যে এই যুদ্ধে হচ্ছে গিয়ে আমার ঠিক একইভাবে যদি আপনি এই প্রশ্ন আলোচনার জন্য করেন যে যখন আপনি বলতেছেন যে আপনি এয়ার বেস যুদ্ধটা শুরু হলো, আমরা দেখলাম যে আকাশ পথের যুদ্ধ, তো যদি সেখানে ইসরায়েল এবং আমেরিকার সফলতা থাকে তাহলে এখন কেন আপনার এই কথা আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখছেন যে সমস্ত তার সৈন্য সামন্ত নিয়ে এসে হচ্ছে মধ্যপ্রাচ্যে এক ধরনের মজুত করার চেষ্টা করছে, অর্থাৎ সে এখন যেটাকে আমরা বলি, অর্থাৎ কি বলা যায় এটাকে, মানে হ্যাঁ গ্রাউন্ড ওয়ারে যাচ্ছে সে। তো এখন এই গ্রাউন্ড ওয়ারে যাওয়ার প্রসঙ্গ আসে না যদি না আপনি তো প্রথমে যেটা শুরু করেছিলেন সেখানে তো আপনি বিজয় নিশ্চিত করেছেন, তাহলে আপনি এখন এখানে কেন আসছেন? আবার এখানে যে আসছেন, এখানে আসার পরেও আপনার যে কনফিডেন্ট আপনি দেখাচ্ছেন, তো সেই একই কনফিডেন্ট তো যারা বিশ্লেষক রয়েছেন, যারা বোদ্ধা রয়েছেন, তাদের নিজেদের কাছেও এই প্রশ্ন, আমারও এই প্রশ্ন, আমি এই প্রশ্ন অনেককে করি, আপনাকেও করতে চাই, সেটা হচ্ছে যে এই একই কনফিডেন্ট তাদের ভিয়েতনাম ওয়ারে ছিল, একই কনফিডেন্ট তাদের সোমালিয়াতে ছিল, একই কনফিডেন্ট তাদের আফগানিস্তানে ছিল, একই কনফিডেন্ট থাকার পরেও তারা কেন হচ্ছে গিয়ে 20 বছর পরে সেই তালেবানদের কাছে এই ক্ষমতা হস্তান্তর করে চলে গেল?
তারা কেন ভিয়েতনামে মানে খুবই বাজেভাবে বললে যে ভিয়েতনাম থেকে শুধু পিছু হটা না, ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস আমরা অনেকে জানি এবং আমি আরো অর্থাৎ তথ্য উপাত্তের জন্য বলছি যে খুব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মাতা কিংবা প্রডিউসার, ডিরেক্টর তাদের নির্মাণ করা যে বিখ্যাত সিনেমা উই আর সোলজার 2003 যেটা রিলিজ হয়, আপনি সেটা দেখেন, সেখানে দেখবেন যে আমেরিকান সোলজাররা কিংবা আমেরিকা সেখান থেকে কিভাবে পালিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে এই যুদ্ধের আপনার সকল কিছু বিশ্লেষণ করলে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাই সব ক্ষেত্রেই, অর্থাৎ যুদ্ধের যেগুলো ফ্রন্ট থাকে সেই ফ্রন্ট, আমি শুধুমাত্র সোলজারদের পার্টিসিপেশনের কথা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি ওয়ার যেমন একটা ফিল্টার রয়েছে, এটা ঠিক তেমনি এই যুদ্ধে বেশ কিছু বিষয় প্রাসঙ্গিক হয়ে গেছে। কি রকমের? আপনি এই যুদ্ধে এখন কিন্তু যতটা না শুরু হয়েছিল যে এই লড়াইতে কোন দেশ বা কোন হচ্ছে গিয়ে ইরান টিকে থাকবে নাকি ইসরায়েল টিকে থাকবে, মধ্যপ্রাচ্যের মানচিত্রের কি হবে, রিশেপ হবে, এগুলোর থেকে এখন ইম্পর্টেন্ট হয়ে পড়েছে পৃথিবীর অর্থনীতি কি আদৌ টিকে থাকবে কিনা, আপনার সাপ্লাই চেইন ঠিক থাকবে কিনা, এবং সেই নিয়ন্ত্রণটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও না এবং ইসরায়েলের হাতেও না। কাজেই এই বিষয়গুলো কিন্তু এখন বেশি প্রাসঙ্গিক এবং আমার কাছে মনে হচ্ছে যে ওয়ারটা যেটা আমি বলেছিলাম যে হাইব্রিড ওয়ার বলেন, তারপরে আপনি অ্যাসিমেট্রিক বলেন, এখন কিন্তু এটা ইকোনমিক ওয়ারফেয়ারের দিকে টার্ন নিচ্ছে এবং সেই ওয়ারফেয়ারের নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ইরানের হাতে।